বর্ষাকাল এবং কৃষিকাজ যদি একসাথে বলি তাহলে বিষয়টা এরকম হয় যে বৃষ্টি চাষের জন্য আশীর্বাদ এবং অভিশাপ দুটোই। বর্ষা যদি একটা সঠিক পরিমাণে হয় তখন সেটা যেমন বিভিন্ন চাষের ক্ষেত্রে আশীর্বাদ হতে পারে, তেমনি অতি বৃষ্টির পরিস্থিতি অভিশাপ হয়ে দাঁড়ায়, স্পেশালি ধান চাষের ক্ষেত্রে। ধান চাষের ক্ষেতে আমরা আজ রয়েছি, যেখানে এত বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, ধান গাছের শুধু ডগাটুকুই দেখতে পাচ্ছি, রোপণ হওয়া ধান গাছ শুধু ডগাটুকু বেরিয়ে রয়েছে। কিন্তু ভবিষ্যৎ কি, চাষিরা কি করছেন, কিংবা এই যে বিঘের পর বিঘে জমিতে ধান গাছের এতটা ধান জমিতে জল জমা হয়ে আছে, এর পরিণতি বা কি হবে, সেই বিষয়ে চাষির সাথে কথা বলবো। চলুন। বৃষ্টির এই খামখেয়ালিপনা, এই এখন বৃষ্টি নেই, আবার এক্ষুনি ঝমঝমিয়ে নামবে। তো এই যে একটু বিরতি দিয়েছে কৃষকদেরকে, এই বিরতির মধ্যে যতটা সম্ভব কাজ এগিয়ে রাখছেন তারা। দাদা কি করছেন, এদিকে আসুন, একটু কথা বলুন, কি করছেন বলুন। এটা আমি ভিতে কাটছি, জমিটা যাতে মেরামত ভালো সমান হয়, এই সমান করছি। এবার ধান তো বৃষ্টির কারণে অনেকটাই পিছিয়ে গেছে, অনেক নিচু জমিগুলো মানে পড়ে আছে, যেমন ধরুন ওই জমিগুলো জলের কারণে এখনও পড়ে আছে। তো এটা একটু উঁচু জমি আছে, এটাকে চাইছি মেরামত করে ধান রোপণ করব। এই বৃষ্টিতে ধানের কোন প্রজাতিটা চাষ হয়? এখানে প্রজাতির চাষ বলতে যেমন ধরনের 4-5 রকম প্রজাতির ধান চাষ হয়। নিচের জমির জন্য ওই তোমার 1017 আছে, 1001 আছে, আর শ্যামলী আছে, এগুলো নিচের জমির জন্যে। আর একটু উঁচু জমির মানে মিডিয়াম ক্লাসের জমির জন্যে আছে তোমার যমুনা আছে আর স্বর্ণ আছে, এইগুলো হচ্ছে উঁচু জমির জন্যে। কেন এটা হচ্ছে তোমার 130 থেকে 40 দিনের ধান আছে, আবার একটা আছে 145 থেকে 55 দিনের ধান আছে। নিচের জমিতে তখন আমাদের জমিতে জল থাকে, ধান কাটতেও অসুবিধা হয়, যার জন্য আমরা ওই বেশি টাইমের জন্য ধানটা লাগাই। চাষ করার ক্ষেত্রে জমির ভাগ যেমন রয়েছে, ধানের প্রজাতিরও ভাগ রয়েছে। উঁচু জমির ক্ষেত্রে আলাদা প্রজাতি, নিচু জমির ক্ষেত্রে আলাদা প্রজাতি। প্রথমে শোনার পর মাথায় প্রশ্ন এসেছিল যে কেন উঁচু জমি নিচু জমি ধান কি করে বুঝবে সে যখন চারাটা দেবে। পরে বুঝলাম দিনের ওপরে নির্ভর করছে। 120 দিনের চাষ কিংবা 145 দিনের চাষ, যেটা কম টার্মের চাষ সেটা নিচু জমিতে, যেটা বেশি টার্মের চাষ ওটা উঁচু জমিতে। এভাবেই অভিজ্ঞ কৃষকেরা ধান ভাগ করেন কোন জমিতে কোন চাষটা করবেন। বৃষ্টির একটু বিরতিতে কাজগুলো সেরে রাখছিলেন কৃষকেরা, তবে কথা বলতে বলতে আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এর মাঝেই আমি দেখিয়ে নেব যেটা নিচু জমি, সেই জমিতে জল কতটা জমে আছে। আবার হচ্ছে বৃষ্টি, তো তারপর তো জলটা বাড়বেই, এখন কতটা আছে সেটাই দেখাই। অনেকটা জল দেখেই বুঝতে পেরেছিলাম, তবে এতটা ভাবিনি। প্রায় হাঁটুর কাছাকাছি জল, তার মধ্যেই ধান গাছ দাঁড়িয়ে রয়েছে, ধান গাছের এইটুকু ডগাটুকুই দেখা যাচ্ছে। এবার এই চাষটা কিভাবে রেস্কিউ করবে কিংবা কিভাবে এই চাষটা বাঁচাবে চাষি, সেই ব্যাপারেই কথা বলবো। দাদা একটু আসুন। এই যে শালুক নিয়েছে, এই যে শালুক গাছ, ধানের জমিতে শালুক গাছ জমে যাচ্ছে, পুকুর হয়ে গেছে তো। হ্যাঁ, এটা অনেকটাই জলটা জমে গেছে, যার জন্য এই শালুক গাছ বা আরও আবর্জনা ঘাস হয়ে গেছে, স্যাঁতলা হয়ে গেছে, এইগুলোর জন্য জল ধান আরও বাড়বে না বা ধানও ভালো হবে না। এটা কত জমির পরিমাণ কত? এখান থেকে ধরে নিয়ে এটা 3 বিঘে আছে। হ্যাঁ, আর 3 বিঘে জমি রোয়া হয়েছিল, সেইটা জলের কারণে নষ্ট হয়ে গেছে, ওইটা ওইভাবেই রয়ে এখন পড়ে আছে, জল বেশি কারণে এখন ওইভাবেই ছাড়া হয়ে গেছে। 3 বিঘে জমি চাষ হয়ে সেই চাষটা আবার নষ্ট হয়ে যাওয়া, এটা তো বিপুল ক্ষতি। কিন্তু এটা আপনি এবার কিভাবে এটা থেকে মানে বাঁচবেন, এটা কিভাবে রেস্কিউ করছেন চাষটা বলতে কি এবার উপরওয়ালার হাত। এবার দেখা যাচ্ছে যদি বৃষ্টি এইভাবেই চলতে থাকে তাহলে তো আর মনে হচ্ছে হবে না, ওইভাবেই পড়ে রয়ে যাবে। আর যদি একটু হয়তো বৃষ্টি বা কমতে পারে, যদি কমে, যদি জলের পরিমাণটা একটু কমে, তাহলে কোথাও থেকে ওই বীজ সংগ্রহ করে নিয়ে এসে তাদের কাছ থেকে কিনে নিয়ে এসে রোপণ করা যাবে। তাছাড়া অনেক টাকা খরচা, এক তো প্রথম চাষ করেছি তাতে নষ্ট হয়ে গেছে, তাতেও টাকা খরচা হয়ে গেছে। এবার দ্বিতীয়ত আমাদের ফের আবার
কোনো রকম মানে ওই থেকে ওখান থেকে টাকা জোগাড় করে, যেমন ধরুন না কারো ওই কৃষি লোন থেকে বা আরও অন্যান্য জায়গা থেকে টাকা নিয়ে এসে ফের আবার রোপণ করতে হবে। তার মানে একবার যেই চারা এখানে রোপণ হয়ে গেছে সেই চারা তুলে আর কিছু করা যায় না? না, সেগুলো করানো যায় না। সেগুলো হয়, সেগুলো ওইগুলোকে বলে কলার দেওয়া বা গোফা দিয়ে যেগুলো রাখা হয়, সেগুলো আর টাইম নেই। তখন আমরা ভেবেছিলাম যে এতে বীজ পুদলেই হয়ে যাবে। এটা একটা নতুন টার্ম, গোফা দিয়ে রাখা মানে কি? আষাঢ় মাসের দিকে তোমার এটাকে বীজকে একটা জমিতে, উঁচু জমির পরিমাণ দেখে একটা মানে বেশি বেশি করে পরিমাণে ধান দিয়ে পোঁতা হয়, রোয়া হয়। সেইটা যখন মানে ভালো ঝাড় হয়ে যায়, সেইখান থেকে ভেঙে নিয়ে এসে ফের আবার ওই নিচু জমিতে বা অন্যান্য জমিতে রোয়া হয়। এইটাকে গোফা দেওয়া বা তোমার কলাট ভেঙে রোয়া বলা হয়। তো সেই রকম সিস্টেম আর হবে না, কেন ওইটা আষাঢ় মাসের প্রথমের দিকে, আষাঢ় মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে ওইটাকে রুয়ে ফেলতে হয়, তবে তার থেকে ভাঙা যায়। আর শ্রাবণ মাসে আমাদের রোয়া শেষ করতে হয়, অর্থাৎ সেই পরিমাণে আগে থাকতে ওকে রুইতে হয়। আর এটা তো আর গোফা দেওয়া নেই, এটা আমাদের বীজ রোপণ করার সিদ্ধান্তই ছিল। নতুন যে শব্দটা শিখলাম গোফা দেওয়া, এটা খানিকটা বলতে পারি আমরা আমাদের ইন্স্যুরেন্স বা ওয়ারেন্টি, এটা বলতে পারি তো? মানে আগে থেকে হচ্ছে বেঁচে, মানে যাতে বাঁচতে পারি পরে কোনো সমস্যা হলে তার জন্য আগে থেকে একটা ব্যবস্থা নিয়ে রাখা। কিন্তু সেটা যেহেতু এখন আর হয়নি, মানে ইন্স্যুরেন্সটা আর ক্লেম করতে পারবেন না, তাহলে এটা মানে যদি একেবারেই বর্ষা না কমে, কারণ আরও বৃষ্টি হবে এরকমই পূর্বাভাস বর্তমানে আমাদের কাছে রয়েছে, তাহলে এটা মানে কি করবেন ভেবেছেন? কারণ 3 বিঘা জমির চাষ তো দেখতে দেখতে ভাবে নষ্ট হয়ে যাওয়াটা ঠিক নয়। হ্যাঁ, এখন ওই উপায় এখন ওই রকমই, এখন হাতের উপরেই হাত ধরে বসে থাকতে হবে। যতক্ষণ না বৃষ্টি কমে বা জল যতক্ষণ না কমে ততক্ষণ কিছু করা যাবে না, এইরকমই থাকবে। হয়তো এই মাসটা কেটে গেলে হয়তো আর রোয়াও যাবে না, এই জমি এইভাবেই পড়ে রয়ে যাবে। গাছ বড় হবে, তবে এইগুলো যেগুলো মানে হয়েছে সেগুলো কম হয়ে যাবে। আর ওতে যেগুলো রোপণ করা হয় সেগুলোর মানে আর বীজ পাওয়া যাবে না। বীজ না পাওয়ার কারণে এবার ওকে বাড়তে হবে, জলের পরিমাণ বাড়লে তার সঙ্গে গাছটাও বাড়তে হবে। সেই টাইমে তাকে গাছটাকে তৈরি হতে হবে। সেই রকম আর টাইম নেই। এখন হয়তো বীজ নিয়ে এসেও রোপণ করতে পারি, কিন্তু হলে হবে এখন কি, গাছটা তৈরি হবে না, জল আরও বেড়ে যেয়ে তাকে আরও খারাপ করে দেবে, মানে নষ্ট হয়ে যাবে। আমরা জানি বছরে যে 2টো সিজনে ধান চাষ হয়, সেটা একটা যে সময় বৃষ্টি হয় আর একটা যেটা বৃষ্টি হয় না। বৃষ্টি যখন হয় না সেই সময়টাতে কিন্তু একটু ধান চাষ করতে সমস্যাই হয়, কিন্তু যেই সময়টা আমরা বর্ষাকালে বৃষ্টিটা এমনিতেই পাচ্ছি সেই সময় জল সেচের খরচটা বেঁচে যায়, কিংবা জলটা অনেকটা যোগান দিয়ে দেয়। তো আমরা জানি যে বর্ষাটা খুব জরুরি ধান চাষের ক্ষেত্রে, কিন্তু কতটা জরুরি বা এই যে এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা অতিবৃষ্টি পর্যায়ে যাচ্ছে, তো এই পরিমাণটা কিভাবে আপনারা দেখেন? বৃষ্টির অবশ্যই মরশুমের ধানের চাষের জন্য বৃষ্টি একদম অতি উত্তম, মানে অতি উত্তমের কাজ করে, কিন্তু সেটা পরিমাণ হতে হয়, সেটা নিয়ম হতে হয়। কেন, একটা জিনিস হচ্ছে আমাদের উঁচু জমি বা নিচু জমির যেমন ধরুন না, তোমার 1 থেকে 1.5 ফুটের নিচে জল থাকলে মনে হচ্ছে ভালো হয় নিচের জমির ধানের জন্য। উপরের জমি ওই সপ্তাহে একটা করে বৃষ্টি বা সপ্তাহে 8 দিন 10 দিন ছাড়া একটা করে বৃষ্টি হওয়াটাই ঠিক, স্বাভাবিক। এইগুলো ওপরের জমির জন্যে। নিচের জমিতে তো ধরুন না জল থেকেই যায়, ওই ধরনের 5 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত জল থাকা, এটা একদম মানে এটাই ঠিক আছে। এবার অতি বেশি বৃষ্টি হয়ে গেলে সেগুলো নিচের জমির পক্ষে ক্ষতি, ওপর জমির পক্ষেও ক্ষতি। এতক্ষণ কথা বলে জানলাম এটা হচ্ছে তুলনামূলকভাবে উঁচু জমি, তা এখানে এখন আপনি চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কতটা আশা দেখছেন বলুন? হ্যাঁ, এটা উঁচু জমি, তো এটা একটু আশা রাখছি এই কারণেই, কারণ এটা জমিটা উঁচু, আর বৃষ্টি হলেও এটা যদি বৃষ্টি নেমে যাওয়ার একটু তাড়াতাড়ি সম্ভাবনা থাকে, যার জন্য এইটার উপরে একটু আশা আছে। এখানে কোন ধান দেবেন বা রোপণ করবেন? এটা স্বর্ণ মাসুর, এইটাই চাষ করব। স্বর্ণ মাসের এই মানে শ্রাবণ মাসের ওই তোমার 10 থেকে 20 দিনের মধ্যে ওইটা রোপণ করব আমরা। তো একজন অভিজ্ঞ ধান চাষি হিসেবে বহু বছর ধরে আপনি এখানে এই এলাকাতে ধান চাষ করছেন, সেই হিসেবে আপনি বলুন কোন প্রজাতির ধান চাষ করলে চাষি হিসেবে আপনি মানে বেশি হচ্ছে একটু প্রফিট রাখছেন, বা কোনটা না করা ভালো, একটু যদি আপনি বলে দেন। হ্যাঁ, মরশুমের ধানের চাষে এখন তো সরকারি রেট আছে 2270 টাকা করে আছে পার কুইন্টাল। তো আমরা সব ধানই মানে সরকারি রেট এই রকমই রেট পাওয়া যায়, তাতে মোটাই হোক আর স্বর্ণই হোক আর সরুই হোক।
এগুলো মানে 2270 টাকা করে পাওয়া যায়। যেইটা এবার দেখা যায় ধানের ওয়েট, এবার ধানের ফলন পরিমাণটা আর বেশি হয়, সেইগুলো আমরা চাষ করি। কেন ধানের দাম যখন যেহেতু একই সরকারের খাতায়, তো আমরা চাই যেটা বেশি ধান ফলন হয় আর খরচা যেটা কম হয় সেগুলো আমরা বেশি চাষ করি। বর্ষাকালের এই বৃষ্টি হওয়া থেকে অতি ভারী বৃষ্টিপাতের এই পরিস্থিতিতে অনেক রকম চাষ কিংবা চাষের ক্ষয়ক্ষতি নিয়ে আমরা এর আগেও বলেছি, কিন্তু যা উপসংহারে আমরা এলাম যে তাহলে যখন প্রত্যেকবার এটা হয় নিচু জমির চাষটা ডুবে যায়, তাহলে একটু দেখে বুঝে শুনে উঁচু জমিটাই বেছে নেওয়া ভালো। কি বলেন আপনি? হ্যাঁ, এটা হচ্ছে তো উঁচু জমির পক্ষে একদম সেফটি, যেমন বলুন নষ্ট হয়ে যাবে না এমন ইয়ে থাকে। কিন্তু আবার দেখা যায় উঁচু জমির বৃষ্টি কম হওয়ার কারণে তাতে খরচাটা বেশি পড়ে, তাতে ছেঁচ দিতে হয়, এইটাও আবার একদিকে আছে। আর নিচু জমি হচ্ছে, নিচু জমি তো আমাদের না এই সমভূমি তো নয়, কোথাও উঁচু কোথাও নিচু, এবার সবটা দেখেই আমাদের চাষ করতে হয়। নিচু জমি যেমন আছে তেমন ওই 1017 ধান আছে যে জলের সঙ্গে একটু লড়ে বেঁচে থাকতে পারে 2-4 দিন বা 10 দিন, সেই রকম ধরনের আমরা ওই রকম চাষ করি। নিচু জমিগুলোকেও চাষ করতে হবে, উপর জমিগুলোকেও আমরা চাষ করি। এটা মানে উপরের মানে হাতে থাকে, বৃষ্টির আবার মানে বৃষ্টির ওপরে থাকে। এটা আমি এই বিষয়ে একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো। আমরা অনেকেই জানি এই বিষয়টা, আবহাওয়া নিয়ে কৃষক মানে একজন যদি ভালো কৃষক হতে যায় তাহলে আবহাওয়া নিয়ে তাকে কিন্তু আগে থেকে মানে দূরদর্শী হতে হবে। এরকম একটা মানে আবহাওয়া দপ্তর কি বলবে না বলবে, কৃষকেরা কিন্তু মেঘ দেখে বুঝতে পেরে যায় যে কি হতে চলেছে। তো সেই দিকে কতটা দক্ষতা থাকে বা থাকা উচিত? হ্যাঁ, এগুলো তো আবহাওয়া দপ্তরের উপরে সবটা আমরা ডিপেন্ড করে, আমরা নির্ভর করে চলি না। আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার আছে, আমাদের নিজেদের ইয়ে থাকে। যেমন ধরুন না, এই মাসের আষাঢ় মাস থেকে ভরপুর বৃষ্টি হয়েছিল। এই মাসের আষাঢ় মাস থেকে ভরপুর বৃষ্টি আমরা কিন্তু আগেও মানে কল্পনা করিনি যে আষাঢ় মাসে এত বৃষ্টি হয়। আমরা জানি শ্রাবণ মাস থেকে বৃষ্টিটা হয়, কিন্তু এই বছরে আষাঢ় মাসের বৃষ্টি হওয়ার কারণে আমরা আষাঢ় মাস থেকেই মানে মোটামুটি চাষেতে লেগে গেছি। আর আষাঢ় মাসে তো অনেক জমি আমরা রুয়ে ফেলেছি, কিন্তু এই জলটা বাড়ার কারণে সেই সব জমিগুলো নষ্ট হয়ে গেছে। সেগুলো হয়তো নিচু জমি ছিল, আগে থেকে জল দাঁড়িয়েছিল, তো সেই আমরা রুয়ে ফেলেছিলাম। এভাবেই চাষের জমিতে এলে কৃষকদের সাথে কথা বললে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, কারণ কতটা মোটিভেশন এখনও তাদের মধ্যে রয়েছে, কতটা খেটে দাঁড়ানোর জোর রয়েছে। আর সম্পূর্ণ একটা আলাদা জগৎ, সেখানকার ক্যালকুলেশন আলাদা, সেখানের সমস্ত পরিস্থিতিটা যেন বাস্তব জীবন থেকে অনেকটা আলাদা। কথা বললাম যার সাথে, তিনি খুব সুন্দরভাবেই বোঝালেন কিভাবে তিনি ক্ষতি হয়ে যাওয়ার পরেও এখনও নতুন একটা জমি তৈরি করছেন, নতুনভাবে চাষের কথা ভাবছেন, অথচ কারোর প্রতি কোনো অভিযোগ নেই, না আবহাওয়ার প্রতি না মানুষের প্রতি। এভাবেই প্রত্যেকটা কৃষক কাজ করে যাচ্ছেন, চাষ করে যাচ্ছেন, ফসল উৎপন্ন করছেন এবং অবশ্যই আমাদের মুখে অন্নের যোগান দিচ্ছেন। চোখ রাখুন সিএনএর পর্দায়, দেখুন খেতে প্রান্তরে, এভাবেই চাষের খবর জানার জন্য। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।